বিভিন্ন জায়গায় আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা তারা দলে দলে দেশে ফিরছে। এরই মধ্যে জলপাইগুড়ি ফুলবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে চলছে যাতায়াত। কেউ পড়তে গিয়েছিলেন বাংলাদেশে, কেউ আবার ভারতে এসেছিলেন ঘুরতে। দুদলই তড়িঘড়ি এই মুহূর্তে বাড়ি ফিরতে চাইছেন। ফুলবাড়ি সীমান্ত দিয়ে নেপালের কয়েকজন পড়ুয়াও সড়ক পথে দেশে ফিরছেন। কলকাতায় এসেছিলাম ঘুরতে। কবে এসেছিলেন? দুদিন আগে। এখন বাংলাদেশে যাচ্ছি দেশে ফিরে। বাংলাদেশে বাড়ি অবধি কি পৌঁছতে পারবেন বা কি চিন্তা ভাবনা হচ্ছে কিছু? শুনতেছি কারফিউ দিছে 12টা থেকে 2টা পর্যন্ত শিথিল করছে, ওই টাইমের মধ্যে যেতে হবে। একটু বেশি চিন্তা আছে, দেশের পরিস্থিতি খারাপ, পরিবারকে নিয়ে একটু চিন্তিত আছি। ছাত্র বিক্ষোভে জ্বলছে বাংলাদেশ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফুলবাড়ির বর্ডার এলাকায়। আমরা দেখতে পাচ্ছি এলাকা কিন্তু শুনশান। এখন পর্যন্ত সকাল থেকে যেটা জানা যাচ্ছে প্রায় 35 জন বাংলাদেশি এবং ভারতীয় কিন্তু ভারতে প্রবেশ করেছে। বাংলাদেশ প্রশাসন থেকে যেটা জানানো হয়েছে শুধু মেডিকেল পারপাসের জন্যই কিন্তু এই বাংলাদেশি যারা ভারতে রয়েছে এই মুহূর্তে তাদের কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আর কোনো রকম মানুষ কিন্তু সেখানে এখন প্রবেশ করতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি যে ফুলবাড়ি যে বর্ডার রয়েছে শুনশান এলাকা, এবং সকাল থেকে এখন পর্যন্ত প্রশাসন সূত্রে যেটা খবর 35 জন ভারতীয় এবং বাংলাদেশি তারা কিন্তু ভারতে প্রবেশ করছে এই মুহূর্তে। ক্যামেরা রাজদীপ বর্ণর সাথে রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। আতঙ্কটা অনেক আমাদের। কেন আমাদের আতঙ্ক, একটু ভয় লাগতেছে কিছু করে না করে। গুলি চলছে, গুলি চলছে, কারফিউ চলতেছে, এই জন্য আতঙ্কে আছি। আতঙ্কে আছেন? জি, কারফিউ চলছে, তো সেই কারণে দেশে চলে যাচ্ছি। বাড়িতে যাওয়া প্রয়োজন, বাড়ির লোকজন চিন্তা করতেছি, সেই কারণে দেশে যাচ্ছি। আর কিভাবে যাবেন? গাড়ি ঘোড়া তো বন্ধ না, আমি বর্ডার ক্রস করার পরে দেখি সেখান থেকে কোনো ব্যবস্থা করে যেতে হবে আর কি। ফিরতে হবে যেভাবে হোক? হ্যাঁ, যেভাবে ফিরতে হবে আর কি। এটা আতঙ্ক রয়েছে না, এইভাবে কারফিউ চলছে, গন্ডগোল চলছে? হ্যাঁ, না ঠিক আছে, একটু আতঙ্ক তো, টেনশন কাজ করছেই। না, নেটওয়ার্ক তো নাই, একদম ইন্টারনেট নাই, ফোনে নেটওয়ার্ক নাই, যোগাযোগ করতে পারছি না। এখন বর্ডারের ওই পাশে কি অবস্থা এটাও তো জানতে পারছি না। গত 3-4 দিন ধরে লাগাতার অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশের একাধিক জায়গায়। সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিলের দাবিতে ছাত্র আন্দোলন ঘিরে রণক্ষেত্র বাংলাদেশ। পরিস্থিতি সামাল দিতে দেশ জুড়ে কারফিউ জারি করেছে শেখ হাসিনা সরকার, নেমেছে সেনা। ঢাকার ছবি দেখতে পাচ্ছেন, রাস্তায় যেখানে সেখানে আগুন জ্বলছে এবং জনতা পুলিশ খণ্ডযুদ্ধে মৃতের সংখ্যা ইতিমধ্যেই 100 ছাড়িয়ে গিয়েছে, আহত হয়েছেন শতাধিক। রণক্ষেত্র পরিস্থিতির মধ্যে অনির্দিষ্টকালের জন্য ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ। আজ এবং কাল কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। এর পাশাপাশি জানিয়ে রাখবো, ভারতীয় হাইকমিশনের তরফ থেকে প্রয়োজন ছাড়া সেখানে বসবাসকারী ভারতীয়দের বাইরে বেরোতেও নিষেধ করা হয়েছে। ঢাকার এই গোটা পরিস্থিতি কি কারণে অগ্নিগর্ভ হয়ে উঠল বাংলাদেশের বিভিন্ন জায়গা, সেই সম্পর্কে আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, দীর্ঘ 4-5 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যেভাবে ঢাকার বাংলাদেশের বিভিন্ন জায়গা ক্রমাগত অশান্ত হয়ে পড়ছে। ছাত্র পুলিশ খণ্ডযুদ্ধে এখনো পর্যন্ত 100-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, শতাধিক হয়েছেন একেবারে আহতরা। কিন্তু সেইখানেই প্রশ্ন, ঠিক কোন প্রেক্ষাপটে এই পরিস্থিতির সৃষ্টি হলো রাজস্বী? দেখো, সংরক্ষণ বাতিলের এই আন্দোলন, সেটা তুমি জানো যে গত কয়েকদিন ধরেই চলছে এবং যত দিন যাচ্ছে ক্রমশ সামগ্রিকভাবে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে রয়েছে এবং সেই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না, বরং তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং তীব্র উত্তেজনা রয়েছে, থমথমে পরিস্থিতি। জায়গায় জায়গায় সংঘর্ষের ঘটনার খবর আসছে। সংবাদ সংস্থাগুলো সূত্রে আমরা জানতে পারছি যে মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে এবং এমনকি জেল ব্রেক হয়েছে, অর্থাৎ জেল ভেঙে বন্দীদের মুক্ত করার জন্য আন্দোলনকারীরা সেখানে অ্যাটাক করেছেন এবং সারাক্ষণ সেনাবাহিনী, র্যাব, বাংলাদেশ পুলিশ বনাম আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। জায়গায় জায়গায় জমায়েত চলছে এবং চারদিক দিয়ে বাংলাদেশ সরকার আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করলেও এখনো পর্যন্ত পরিস্থিতি কিন্তু শান্ত নয় এবং নিয়ন্ত্রণে নয়। এবং তুমি জানো যে পশ্চিমবঙ্গের সঙ্গে, অর্থাৎ ভারতবর্ষের সঙ্গে যে রেল যোগাযোগ, যেটা খুলনা এবং কলকাতা থেকে মৈত্রী এক্সপ্রেস এবং আরেকটি ট্রেন, দুটো ট্রেনই বাতিল করা হয়েছে এবং প্রত্যেকটা সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দুপক্ষই কিন্তু
অত্যন্ত সজাগ এবং সতর্ক রয়েছে, কারণ সীমান্তে উত্তেজনা ছড়াতে পারে, সেই পরিস্থিতি উদ্বেগজনক করে তুলতে পারে এই আরও বেশি। সেই কারণেই সীমান্তে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। আজকে যেটা দেখা যাচ্ছে, পেট্রাপোল সীমান্ত দিয়ে, আমাদের এখানে পেট্রাপোল সীমান্ত দিয়ে যে রপ্তানি হতো, আজকে 35টি ট্রাক যাওয়ার পরে সেই রপ্তানিও বন্ধ হয়ে গিয়েছে। প্রচুর সংখ্যক ভারতীয় পড়ুয়া তারা বাংলাদেশ থেকে চলে আসছেন ভারতবর্ষে। তো এই রকম চারদিক দিয়ে পরিস্থিতি কিন্তু রয়েছে এবং ভারতীয় হাই কমিশন যেটা বারবার বাংলাদেশে থাকা ভারতীয়দের বলছে যে কোনো খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে না বেরোতে, কারণ যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়ে আছে তাতে যাতে আর কোনো রকম আরও গণ্ডগোল না হয় এবং কোনোভাবে ভারতীয়রা যাতে কোনো সমস্যায় না পড়েন, সেই জন্যই হাই কমিশনের তরফ থেকে সতর্ক বার্তা বারবার দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে পরিস্থিতি অগ্নিগর্ভ। এখনও পর্যন্ত আন্দোলনকারীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, উল্টোদিকে বাংলাদেশ সরকার সেটাকে প্রশমিত করার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন সমানতালে। একদমই রাজস্বী, তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও তোমার সঙ্গে কথা বলবো। যেমনটা রাজস্বী বলছিল যে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি, রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় এবং যার ফলে 100রও বেশি মানুষ ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন শতাধিক। আর এরই মধ্যে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে দলে দলে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা। পেট্রাপোল সীমান্ত, আগরতলা সীমান্ত, চ্যাংরাবান্ধা সীমান্ত এবং ফুলবাড়ি সীমান্তের ছবি আপনাদের সামনে রেখেছি। বিভিন্ন জায়গায় আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা তারা দলে দলে দেশে ফেরার চেষ্টা করছেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরেড সাংমা তিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে গতকাল 405 জন পড়ুয়াকে ডাউকি সীমান্ত থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।